কথা বলি এটাকে খুব প্রকট করতে চাইবো যে অবস্থাটা কত প্রকট। আমাদের শাসক দলনেত্রী তিনি বাণিজ্য সম্মেলনে বসে ধনপতিদের সঙ্গে বসে প্রবল গৌরব বোধ করছেন, গৌরবান্বিত। ধনপতিরাও তার স্তুতিতে মুখর, পশ্চিমবঙ্গের প্রশংসায় মুখর হয়েছে। পশ্চিমবঙ্গ নাকি উন্নয়নের পথে রমরম করে এগিয়ে যাচ্ছে। অন্য রাজ্যের মানুষরা, ধনকুবেররা এসে বলে যাচ্ছে, অন্য দেশের মানুষরাও এসে তারা উপলব্ধি করছে যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ধারা, প্রবল ধারা বইছে। এবং তাতে খুব ফুলে ফেঁপে উঠছেন সেখানে বসে থাকা শাসক দলনেত্রী। দেশের মানুষ যখন সেগুলো দেখছেন, তখন দেশবাসীদের প্রতিক্রিয়া কেমন হচ্ছে? তারা কি ভাবছেন যে এই সস্তা নাটক কিভাবে ঘটানো হচ্ছে, তারা কি একবারও ভাবছেন না? আমার মনে হয় নিশ্চয়ই সমস্ত স্তরের মানুষ এই নাটক দেখছেন। এবং নাটকটা আমার কাছে খুব প্রকট হয়েছে। নাটক বললে নাটককে অপমান করা হয়। নাটক একটা খুব উঁচু মাপের শিল্প, প্রহসন এটাকে বলে, বা মিথ্যে ছলনার একটা আশ্রয় নেওয়া, যে আমার কাছে কত কোটিপতিরা আসে, তোমরা আমাকে যত হেয় করো না কেন, আমাকে কিন্তু এরা হেয় করে না। আমার পাশে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিকরা কিন্তু আমার পাশে রয়েছেন। এবং যেমন করে নামের মহিমা ব্যাখ্যা করছেন, একটা নাম মাতৃপিতৃদত্ত নাম, তার মহিমা ব্যাখ্যা করছেন ধনপতিরা। সত্যি সত্যি পশ্চিমবাংলার উন্নয়ন কোন পথে, কিভাবে, কোন কোন স্তরে হয়েছে, সেই উন্নয়ন কতখানি উপভোগ করছে দেশের মানুষ, সেসব নিয়ে বিশ্লেষণ করতে তো কাউকে দেখা গেল না। শুধু দেখা গেল একজন, পশ্চিমবঙ্গের নেতৃত্বে একজনই বসে আছেন, আমরা অন্তত মিডিয়াতে যা দেখতে পাচ্ছি। তিনি কখনো হাসছেন, কখনো বেজার মুখে বসে আছেন, কিন্তু তারই স্থাবকতা, তার নেতৃত্বে উন্নয়ন চলছে। এই সত্যটা বা এই অসত্যটা সত্য বলে ঘোষণা করার প্রবণতা পুরো বাণিজ্য সম্মেলনে দেখা গেল। আমার কাছে একটা ব্যাপার খুব মনে হলো, যে সত্য কখনো চাপা থাকে না। ওই যে বলে না, পাপ, খুব খারাপ একটা শব্দ, ভালো না শব্দটা শুনতে, বাক্যটা শুনতে অত ভালো না। পাপ বাপকেও ছাড়ে না বলে একটা কথা আছে। তার মানে হচ্ছে পাপ চাপা থাকে না কখনো, অন্যায় চাপা থাকে না। সেটাই প্রকটিত হয়েছে। আমি সেদিনের খবরের কাগজ, যেদিন বাণিজ্য সম্মেলন হবে সেদিনের বেশ কয়েকটা, অন্তত দুটো কাগজ, ইংরেজি আর বাংলা, অত্যন্ত উঁচু মাপের, তথাকথিত উঁচু মাপের অবশ্যই, সত্য পরিবেশন করার, নির্ভীক সংবাদ, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার মাপে নয়, দেখলাম যে পুরো পাতাটা জুড়ে একজনের ছবি, এবং সেই ছবিতে লেখা যে তারই নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত, রমরম করে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে। আমাদেরকে এই মহা অসত্যটাকে মহাসত্য বলে বিশ্বাস করে নিতে হবে। টাকার বিনিময়ে এই বিজ্ঞাপন তারা ছাপিয়েছে। নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা যাদের কাজ, তারা এই কাজটি করেছে। সুতরাং একা যদি শাসক দলনেত্রী বা ভারতবর্ষের শাসক দল নেতা বা মাথায় যিনি বসে আছেন যারা, তাদেরকে দায়ী করলে ভুল হবে। টাকার কাছে বিকিয়ে যাচ্ছে আজকে সংবাদ মাধ্যম, সংবাদপত্র। তারপরেই পাতাটা খুললেই প্রথম খবরটি হচ্ছে, যেটা দেখা গেল, যে ম্যানহোলের মধ্যে ঢুকে তিনজন মানুষ, একেবারে প্রথম খবর, ছোট করে এবং তারপরে পরের পাতায় বড় করে, ঢুকে বিষাক্ত গ্যাসের দ্বারা আক্রান্ত হয়ে একজন প্রথমে, তারপরে আরেকজন, এই দরিদ্র মানুষগুলো কিন্তু একে অপরের প্রাণ রক্ষায় এগিয়ে গেছে নির্ভয়ে, জানে যে তাদের মৃত্যু অবধারিত হতে পারে, তথাপি তারা, সেই সত্যটাও প্রকটিত এক্ষেত্রে। আজ যারা পরিচালনা করছিলেন তারা তো কেউ কোনো মাস্ক টাস্ক পরে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নিয়ে গেলেন না ওদের খবর নিতে যে মানুষটার কী হলো। এদের কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। এদের জীবনের, প্রাণের কোনো দাম নেই। এই প্রাণগুলো, তিনটি প্রাণ অকালে চলে গেল,
অব্যবস্থার কবলিত হয়ে চলে গেল। এই তিনটি প্রাণের কোনো মূল্য নেই, অথচ এই সত্য যে প্রখর বাস্তব সত্য যে একটি প্রাণও আমরা দিতে পারি না। আমরা প্রাণ কেড়ে নিতে পারি নিমেষে, কিন্তু দিতে পারি না, কেউ না। পৃথিবীর কোনো মহাপ্রভু এই পশ্চিমবঙ্গের একেবারে সর্বাধিকারী হওয়া সত্ত্বেও তার পক্ষে সম্ভব নয় একটি প্রাণ ফিরিয়ে দেওয়া। তিনি শুধু ক্ষতিপ্রাণ পূরণ দিতে পারেন। পাশাপাশি লক্ষ্য করা উচিত সব মানুষের তার প্রাণের মূল্য কতখানি, তার নিরাপত্তা সাধনের জন্য কত লক্ষ টাকা ব্যয় হয়। পাশাপাশি খুব সস্তা কথা বলে মনে হলেও এটাও বলতে বাধ্য, তার প্রসাধনের জন্য বার্ধক্য রূপ বা বৃদ্ধ অবস্থা দূরীকরণের জন্য, বৃদ্ধ বয়সের রূপটা দূরীকরণের জন্য কত প্রসাধন সামগ্রী লাগে এবং কত লক্ষ টাকার সামগ্রী লাগে, এগুলো আমার মনে হয় মানুষের ভেবে দেখা উচিত। আর একটা কথা পাশাপাশি বলবো, প্রাণের মূল্য যেমন দেন না, তেমনি তিনি অর্থের মূল্যটা খুব ভালোভাবেই দেন মানুষকে। আমাদের দেশের নিরন্ন মানুষ, নিরর্থক যাদের জীবনে অর্থ নেই বলেই নিরর্থক জীবন, তাদেরকে তিনি 2-5 হাজার টাকা দিয়ে ভুলিয়ে রাখেন তাদের পেটের খিদে ভুলাবার জন্যে, তাদের না থাকাটা ভুলাবার জন্যে। আমি বলবো প্রত্যেকে এই প্রশ্নটা করতে শিখুন যে আমাদের ভাণ্ডার ভরিয়ে দিচ্ছেন আপনি কাদের টাকায়? লক্ষ্মীর ভাণ্ডার আমরা ভরিয়ে তুলছি, আমাদের দেশের মেয়েরা ভাবছে যে আমরা এই টাকাটা পাচ্ছি বলে বেঁচে আছি। সেই লক্ষ্মীর ভাণ্ডারটা কাদের টাকা? জনগণের টাকা। তিনি কি কোথাও থেকে সেই টাকা নিয়ে তারপরে ক্ষমতায় বসেছিলেন? তার কোনো সম্পত্তির নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি, যে সম্পত্তি সূত্রে লব্ধ টাকা তিনি এইভাবে বিলিয়ে দিচ্ছেন আর ধন্য করছে মানুষজন, সেটাও বোঝা উচিত। কোন প্রক্রিয়ায় কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে আমার মনে হয় মানুষের বুঝে নিয়েও মানুষ আজ অসহায়, ক্ষুধার কাছে, অর্থহীনতার কাছে, অর্থাভাবের কাছে, চাকরিহীনতার কাছে, কর্মহীনতার কাছে, বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া তার কাছে। এই সমস্ত দিক থেকে আজকে যারা শিক্ষক পদপ্রার্থী তারা কেবল চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, ছবিটা এরকম নয়। সমস্ত স্কুলগুলো ঢুকছে শিক্ষক শূন্যতায়, শিক্ষক নেই, যোগ্য মাপের শিক্ষক নেই। শিক্ষা যাকে তাকে দিয়ে হয় না। দেশের ছেলেমেয়েরা শিক্ষা পাবে, শিক্ষা পেয়ে সচেতন নাগরিক হবে, দেশকে বুঝতে শিখবে, ভালোবাসবে, দেশের জন্যে কাজ করবে, দেশে কিসে ক্ষতি কিসে মন্দ বুঝবে, সেই শিক্ষা দেওয়ার মতন শিক্ষক আজকে নেই। আর বিচারালয়ের কথা তুলছিলে, সেটাকেও একটু ছুঁয়ে যায়, দীর্ঘ হয়ে যাচ্ছে আমার কথা। সেটা হলো বিচারালয় পর্যন্ত যেতে হবে কেন? আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জটিল প্রশ্ন বলে মনে করি না, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি যে আজকে দেশের মানুষের দেশে যারা শিক্ষক পদপ্রার্থী, তারা যোগ্যতা অর্জন করে যোগ্যতা অর্জন করে পদ পেয়েছে, চাকরি পেয়েছে, তারপরেও এখন তাদের মধ্যে যোগ্য অযোগ্য নির্ণয় করা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এ কী কথা? এ কি ছেলে ভুলানো কথাবার্তা? মানুষকে সবাই বোকা বুদ্ধু বনে গেছে যে তাদেরকে যে কোনোভাবে বুঝিয়ে দিলেই হলো। যোগ্য অযোগ্য শিক্ষক প্রার্থী মিলেমিশে গেছে, দূর করা যাচ্ছে না। এমনকি সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে গিয়েও সে সমস্যার সমাধান করা যাচ্ছে না। আমরা অনেকখানি আশা করেছিলাম বোধহয় সেখানে গিয়ে নতুন বিচারপতি, আগের বিচারপতির উপরে আস্থা ছিল না অত, প্রধান বিচারপতি অনেকগুলো গোলমেলে ব্যাপার করেছিলেন। বর্তমান বিচারপতির কাছে আমরা আশা করেছিলেন এই সমস্যার সমাধান ঘটবে। কিন্তু চালাকের দ্বারা মহৎ কাজ সিদ্ধ হয় না আমরা জানি, তৎসত্ত্বেও যারা চালাকিকেই অবলম্বন করে আজকে দেশের মানুষদের নাকাল করছে, এমনকি শিক্ষিত সচেতন মানুষরাও ভেবে পাচ্ছে না কি ঘটছে, সেটা হলো বিচারালয় পর্যন্ত হেনস্থার শিকার হচ্ছে।
বিচারালয় পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে এই যোগ্য অযোগ্য প্রার্থীদের মধ্যে আলাদা করা সম্ভব হচ্ছে না, অতএব বাতিল করে দেওয়া হোক তালিকা, অতএব যোগ্য অযোগ্য কেউই চাকরি পাবে না। অযোগ্যরা চাকরি পেলে তো সাংঘাতিক দুরবস্থা দেশের হতো, কিন্তু যোগ্যরাও বাতিল হয়ে যাচ্ছে। এ কেমন ব্যবস্থাপনা? আমার দুটো প্রশ্ন। প্রথমত, এইটার জন্যে বিচারালয়ে যেতে হবে কেন? বিচারালয় পর্যন্ত যেতে হবে কেন? এসএসসি কমিশন, স্কুল সার্ভিস কমিশন কিসের জন্যে প্রতিষ্ঠা হয়েছে? এই কাজ করবার জন্যে। আর এসএসসি কমিশনের ব্যর্থতা দেখবার দায় কার? সরকারের, রাজ্য সরকারের। সরকার কি ছোটো জগন্নাথ হয়ে বসে রয়েছে? সরকার কি এসএসসি কমিশন, এসএসসিকে, স্কুল সার্ভিস কমিশনকে পুরো মাত্রায় ছোটো জগন্নাথ বানিয়েছে, অথবা নিজেরা ছোটো জগন্নাথ হয়ে রয়েছে? সেখান থেকেই তো নিষ্পত্তি হওয়ার কথা। তাহলে কেন প্রশ্ন তোলা হচ্ছে না? সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলুক জনগণ, বা সরকার কমিশনকে প্রশ্ন করুক যে যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকার মধ্যে এই দুটো পক্ষ মিলে গেল কিভাবে? তারা নিজেরা মিলে গেছে? যোগ্য অযোগ্য নামগুলো একসঙ্গে মিলে গেছে, আর মিলে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তাদের আর আলাদা করা যাচ্ছে না। বিচারালয় পর্যন্ত একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়েছে। একটা প্রশ্ন, বিচারালয় পর্যন্ত যেতে হবে কেন? কমিশনগুলো তাহলে এখনই তুলে দেওয়া হোক। যত কমিশন রাজ্য আছে সমস্ত কমিশনগুলোকে তুলে দেওয়া হোক, স্কুল সার্ভিস কমিশন সহ। যদি বিচারালয়ে আমাদের একমাত্র যাওয়ার জায়গা হয়, বিচারালয় সর্বশেষ জায়গা, যেখানে কোথাও কোনো সুরাহা না মিললে সমস্যার, তবেই বিচারালয়ে যেতে হয়, এবং শীর্ষ বিচারালয় তো বটেই একেবারে শেষ জায়গা। আজকে সেখানে গিয়েও দেখা যাচ্ছে সমস্যার কোনো কিনারা হচ্ছে না। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এমন চালাকিপনার আশ্রয় নেওয়া হচ্ছে, নিচ্ছেন বোধহয় সম্ভবত একজন ব্যক্তি। একনায়কতন্ত্র চলছে, তো নায়িকা টায়িকা বুঝি না, একনায়কতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে। সেই তন্ত্র এতটাই প্রবল যে বিচারালয় পর্যন্ত নাকাল হয়ে যাচ্ছে সেই তন্ত্রের কলকাঠি। কিভাবে, কেমন করে, কারা নাড়াচ্ছে বুঝতে পারছে না। এই দ্বিতীয় প্রশ্নটা আমার সেখানে, যে বিচারালয়কে নাকাল করার মতন শক্তি অর্জিত হচ্ছে কিসের দ্বারা, কেমন করে, কোন পথে? বিচারালয় তাহলে সেটা নির্ধারণ করুক, সেই অপরাধীকে চিহ্নিত করুক যে অপরাধী এই রকম নাকাল করার পন্থা অবলম্বন করে সারা রাজ্যবাসীকে নাকাল করে দিচ্ছে, শীর্ষ আদালতকে নাকাল করে দিচ্ছে। আমি তো বলবো সেই এটা এক ধরনের অপরাধতন্ত্র, এবং এই অপরাধতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছেন সেই অপরাধীকে চিহ্নিত করা হোক। শীর্ষ আদালত যেন, শীর্ষ আদালতের প্রতি আমার এই প্রশ্ন থাকবে, কেন চিহ্নিত করা হচ্ছে না? শিক্ষকদের তালিকা বাতিল হওয়া, সেটা তো একটা অত্যন্ত আমাদের কাছে দুর্ভাগ্যের কথা, সারা দেশের জন্য দুর্ভাগ্যের কথা, রাজ্যের জন্য দুর্ভাগ্যের কথা। শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেল। সুতরাং কেন শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে? কেন শিক্ষা ব্যবস্থা শেষ করছে যারা, তার মূলে যারা রয়েছেন তারা অপরাধী বলে গণ্য হবে না এবং চিহ্নিত হবে না? এই দুটো প্রশ্ন আমি একজন বর্ষিয়ান নাগরিক, শিক্ষা জগতের মানুষ, সেই অধিকারে, শুধু তাই নয়, গণতান্ত্রিক দেশের মানুষ, একজন জনগণেরই একটি প্রতিনিধি আমি, আর কোনো পরিচয় আমার দরকার নেই, জনগণের একটি প্রতিনিধি আমি, একজন প্রতিনিধি আমি। আমার প্রশ্ন, এই দুটি প্রশ্ন আমি শীর্ষ আদালতের উদ্দেশ্যে রাখলাম।